অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি সংসদে হুবহু বিল আকারে তোলা এবং ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল তোলার জন্য সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, গণভোট অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ২০টি অধ্যাদেশ চলতি অধিবেশনে অনুমোদন করা হচ্ছে না। এর মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ সহ ৪টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে বিশেষ কমিটি। সেক্ষেত্রে ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ কি, এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি জনাব হাসনাত কাইয়ুম। জনাব হাসনাত কাইয়ুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে ১৩৩টি আসলে অধ্যাদেশ জারি করা হয়েছিল, এগুলোর ভবিষ্যৎ আসলে আপনি কি দেখতে পাচ্ছেন? না, যেগুলি ভবিষ্যৎ তো খুবই ধরেন কি বলা যায় যে খুবই অস্পষ্ট হয়ে গেল এবং ভবিষ্যৎ তো ভালো মনে হচ্ছে না। কারণ ১৩৩টার মধ্যে জনস্বার্থ সংশ্লিষ্ট কিংবা এখানকার স্বৈরতন্ত্রের জন্য যেগুলি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, লুটপাটের কাজে যেগুলি ব্যবহৃত হয়েছে, যেগুলি নিয়ে আসলে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল এবং যেগুলি নিয়ে আন্দোলন সংগ্রামের ঘটনাগুলি ঘটছে এবং আন্দোলন সংগ্রামে যেগুলিকে মানুষ আসলে এখান থেকে স্থায়ীভাবে দূর করতে চাইছে, সেই জায়গাগুলি নিয়ে ধরেন অন্তর্বর্তী সরকারের যখন আলোচনা হয় তখন আমরা তো দুইটা বিষয় একমত হয়েছিলাম যে কিছু বিষয় একটা সাংবিধানিক সংস্কার লাগবে, সেগুলি তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। কিছু বিষয় তখনই যেগুলি করা সম্ভব, এটা সবাই একমত ছিল যে এগুলি যেন আসলে অন্তর্বর্তী সরকারই বাস্তবায়ন করা শুরু করে। তো তার মধ্যে কিছু কিছু জায়গায় এরকম আছে যেগুলির সাথে অনেক দূরবর্তীভাবে হয়তো দলের সংবিধানকে যুক্ত করা যাবে। তো সেইগুলির ব্যাপারে যদি ধরেন, যেমন আমি আপনাকে উদাহরণ দিই যে বিচার বিভাগের যে পৃথকীকরণ কিংবা স্বাধীন বিচার বিভাগ করার জন্য যে সমস্ত বিচারপতি নিয়োগ, সেক্রেটারিয়েট আলাদা করা, অন্তর্বর্তী আর অধস্তন আদালতের পদোন্নতি, ছুটি, চাকরিবিধি, এগুলি নিয়ে যেই জায়গাগুলি আছে, এটা তারা বলতে পারে যে হ্যাঁ, এটা আসলে সংবিধানের একটা সংশোধনী সাপেক্ষে কিংবা আসলে সংস্কার সাপেক্ষে এটাকে আমরা এরকম ভাবে বাস্তবায়ন করতে পারবো, কিন্তু এই মুহূর্তে হয়তো পারবো না। কিন্তু দুদক বলেন, গুম কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলেন, ব্যাংক রেগুলেশনের অধ্যাদেশ বলেন, এরকম যে জায়গাগুলি ছিল সেগুলিতে তো এরকম কোনো সমস্যা নাই। এমনকি ধরেন একটা দুইটা যদি কোথাও কোনো ধরেন ড্রাফটিং এর ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তাড়াহুড়ার কারণে অনেক ক্ষেত্রে এগুলি আমরা দেখছি কিছু অসঙ্গতি, ধরেন কিছু ক্ষেত্রে সবগুলো জিনিসকে আসলে বিবেচনায় রেখে কাজটা হয়তো হয় নাই, এরকম যদি থাকে একটা জায়গায় ভাষা, এগুলি তো তারা আলোচনা করে এগুলিকে বাস্তবায়ন করতেই পারত। কিন্তু ইন্টেনশন যেটা দেখা গেছে, যেগুলিকে আপনারা আসলে বাতিল করা হয়েছে কিংবা যেগুলিকে আসলে বিবেচনার জন্য এখন আলাদা করে রেখে দেওয়া হয়েছে পরবর্তীতে চিন্তা করবে বলে, সেই জিনিসগুলির মধ্যে আসলে একটা ইন্টেনশন আছে, সেটা হচ্ছে যে সরকারের ক্ষমতা কমে এইরকম জায়গাগুলি কিংবা জনগণের ক্ষমতা বাড়ে কিংবা জনগণের নিরাপত্তা বাড়ে কিংবা জনগণের মৌলিক অধিকার চর্চার ক্ষেত্রে সহায়ক হয়, এইরকম অধিকারগুলি যেখানে যেখানে আসলে তত্ত্বাবধায়ক সরকার কিছুটা পিন পয়েন্ট করতে চাইছিল, সেই জায়গাগুলিকে তারা আসলে বাস্তবায়ন করতে চায় না। এইটা মিলে হচ্ছে আরো যখন সংবিধান সংস্কারের প্রশ্নটাকে তারা আসলে স্রেফ একটা সংশোধনীর মধ্যে নিয়ে যায়, গণভোটকে যখন তারা আসলে নাকচ করার জায়গায় দাঁড়ায় এবং সংস্কার বাস্তবায়ন আদেশকে যখন আসলে হাসি ঠাট্টার বিষয়ে পরিণত করে, তখন আসলে এজ এ হোল এই সরকারের যে অভ্যুত্থান সম্পর্কে কিংবা আসলে অভ্যুত্থানে যারা জীবন দিচ্ছে তাদের যে আসলে আত্মত্যাগ, এটার যে আকাঙ্ক্ষা, এইগুলি সম্পর্কে একটা নেতিবাচক কিংবা আসলে একটা এই মানুষের প্রতি কোনো রকমের মানুষের মর্যাদার প্রতি কোনো শ্রদ্ধা না রাখা, আন্দোলন সংগ্রামের প্রতি কোনো ধরনের শ্রদ্ধা না রাখার একটা মনোভঙ্গি তারা প্রকাশ করে ফেলেন। এইটা হচ্ছে দুর্ভাগ্যজনক। আমরা তো আসলে যখন এই যে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক প্রায় 30টির মতো রাজনৈতিক দলের মধ্যে যে সংলাপগুলো হয়েছে যে সংবিধান সংস্কার নিয়ে, তো সেখানে আসলে আপনাদের মধ্যে তো অনেক জায়গায় ঐক্যমত্য হয়েছে, অনেক জায়গায় অনেক দলের রাজনৈতিক দলের আসলে নোট অফ ডিসেন্ট ছিল। তো সেক্ষেত্রে তো ওখানে আবার স্পষ্টই করা হয়েছে
যারা 2/3 ক্ষমতা নিয়ে মানে তাদের ইশতেহারে উল্লেখ করবে, তারপরে নোট অফ ডিসেন্ট সহ তারা যদি ক্ষমতায় আসে তারা ওইভাবেই পালন করবে। তো বিএনপির তো আসলে কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ছিল, এখন তারা কি তাদের সেটাই আসলে বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক নয়? এখানে দেখেন দুইটা তিনটে, এটা একটা লম্বা প্রেক্ষাপট। আপনি যে প্রশ্নটা করছেন আমি খুব সংক্ষেপে বলি। দেখেন, এইখানে ঐকমত্য কমিশনে যখন আলোচনা হয় তখন হচ্ছে হ্যাঁ কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট এসছে। এটা দুই কারণে তখন আমরা দেখছি। একটা হচ্ছে যে সংস্কার তো একটা জাতীয় ইস্যু, জাতির স্বার্থে জাতীয় প্রয়োজনের জায়গা থেকে এটা বাস্তবায়ন করার প্রয়োজন ছিল, এবং এটা এই অভ্যুত্থানের জায়গা থেকে দেখলে বিষয়টা বোঝা যায়। কিন্তু ঐকমত্য কমিশন যখন হয় তখন আমরা দেখছি যে বিভিন্ন অন্তত দুই তিনটা রাজনৈতিক দল এইটা আসলে সংস্কারের ব্যাপারে ঐকমত্যে পৌঁছার চাইতে নিজেদের আসলে এক ধরনের প্রাধান্য বিস্তার করা, নিজেদের দলীয় স্বার্থে আসলে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে চাইছে। সেটার একটা ফলাফল হয়েছে যে আসলে যেসব বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছতে পারতাম সেগুলি আসলে হয়নি। তারপরে আমি ধরি ওই পর্ব বাদ দিলে পরের পর্বে আসলে এসে দাঁড়াইছিল যে এটা বাস্তবায়ন পদ্ধতি কি হবে। বাস্তবায়ন পদ্ধতির মধ্যেও আগের চিন্তাটা যেটা আমি বললাম, আগের কালচারের একটা রেস্ট ছিল, এ বিষয়ে তারা একমত হইতে পারেনি, এবং এইটা পরবর্তীকালে ঐকমত্য কমিশনের উপরেই দায়িত্ব দেওয়া হয় যেন তারা এটাকে আসলে বাস্তবায়নের পদ্ধতিটা নিয়ে তারা যেন আসলে একটা সিদ্ধান্তে আসে। এবং তারা যে সিদ্ধান্তে আসছিল সেই সিদ্ধান্তটা নিয়ে তখন ধরেন বিভিন্ন রকমের অসন্তোষ একভাবে প্রকারান্তরে আমরা শুনছি। কিন্তু যেটা হয়েছে যখন আসলে এইগুলি ঘটছে এবং এই পদ্ধতি হিসাবে যখন ধরেন গণভোটের জায়গাটা এসছে, গণভোটের কোশ্চেনিয়ারটা যখন আসলে এর আগে গণভোট অধ্যাদেশে কিংবা আসলে সংস্কার বাস্তবায়ন অধ্যাদেশে লেখা হয়েছে, এগুলিকে যখন আসলে গেজেট করা হয়েছে, এগুলি দেখার পরেও প্রায় সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি এই গণভোটের পক্ষে কিন্তু তারা আসলে অবস্থান নিচ্ছে। তার মধ্যে দিয়ে আসলে আপনার একটা জিনিস হয় যে আমরা ধরে নেওয়ার জায়গা থাকে যে আপনার যা কিছু বিরোধ আমাদের মধ্যে ছিল এবং যা কিছু মতামত ছিল, আমরা একটা পর্যায়ে এসে গণভোটের যে ধারণা এবং তার যে প্রশ্ন এটার সাথে আমরা একমত হয়েছি। কিন্তু যখন দেখা গেল ফলাফল এসছে এবং 2/3 মেজরিটি আসলে বিএনপি আসলে পাইছে, তখন কিন্তু শপথ নেওয়ার দিনই দেখা গেছে যে বিএনপি গণভোটের পক্ষে যে দাঁড়াইছিল সে গণভোটের ম্যান্ডেটটা তারা আসলে মানতে রাজি না। এইটা একটা ধরেন দুর্ভাগ্যের জায়গা তৈরি করছে, আগের দুর্ভাগ্যের জের। আর দ্বিতীয়ত হয়েছে এখন যখন সংসদে ধরেন আপনাকে আমি একটা উদাহরণ দিলে যে জিনিসটা একটু পরিষ্কার হবে। বিএনপি নিজের একটা প্রস্তাব হচ্ছে যে বিএনপি উচ্চকক্ষ করবে। বিরোধের জায়গাটা হচ্ছে যে উচ্চকক্ষ কি পিআর হবে, মানে ভোটের অনুপাতে পিআর হবে নাকি সিটের অনুপাতে পিআর হবে। বিএনপির সিটের অনুপাতে পিআর চায়, ভোটের অনুপাতে চায় না। এটা নিয়ে নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু উচ্চকক্ষ চায়, এটা হচ্ছে বিএনপির 31 দফার প্রস্তাব, বিএনপির প্রস্তাব। এখন ধরেন উচ্চকক্ষ যদি করা হয়, এইটা নির্দিষ্টভাবে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, এই যে মৌলিক সংস্কারের কথা আমরা বলি, এটা মৌলিক কাঠামোকে আঘাত করে। এখন এটা যখন আপনি সংবিধানের সংশোধনী আকারে মৌলিক কাঠামো পরিবর্তন করবেন, তো যে কেউ আদালতে গেলে এই এই প্রস্তাবটা এই এই সংশোধনীটা বাতিল হবে। বিএনপি যদি তার প্রস্তাবের প্রতি আন্তরিক হয়, বিএনপি যদি তার এটা সাস্টেইন করুক, এটা যদি চায়, কিংবা ধরেন 10 বছর প্রধানমন্ত্রীর যে মেয়াদ, তো যে কেউ আদালতে গেলে সংশোধনী আকারে যদি আনে আর এটা যদি কেউ আদালতে যায়, এটা বাতিল হবে। এখন দুইভাবে জিনিসটা হইতে পারে। এক হচ্ছে আমি জনগণের সাথে প্রতারণা করব বলে আমি একটা ডিফেক্টিভ ওয়েতে খেলবো। আরেকটা হচ্ছে যে আমি আসলে এটা বিশ্বাস করি, আমি এটা মনে করি যে আমার দল এবং দেশের জন্য এটা প্রয়োজন, তাইলে আমি এটা এমন ভাবে করার চেষ্টা করব যাতে এটা সাস্টেইন করে, যাতে এটা স্থায়ী হয়। বিএনপির এখনকার যে আগের আলাপটা করলাম এর সাথে এরা যখন সংস্কার পরিষদ বাদ দিয়ে গণভোটের রায়টাকে বাদ দিয়ে এটাকে সংশোধনী আকারে পাশ করার কথা বলে, তখন জিনিসটা দাঁড়ায় এরকম যে তারা সংস্কারটা আসলে করতে চায় না। যদিও বা তারা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য এটা করে, তাইলে তারা এমন ভাবে করতে চায় যাতে ভবিষ্যতে আদালতে যেয়ে এটাকে তারা বাতিল করে দিতে পারে। এই জিনিসগুলি তারা মনে করে যে অন্য কেউ বুঝতে পারবে না। বাংলাদেশের রাজনীতি অন্য কেউ না বোঝার কোনো কারণ নাই, বাংলাদেশ তো কোনো ওই জায়গার মধ্যে নাই। এখন এই সংবিধান নিয়ে এখন প্রচুর আলাপ হয়। হ্যাঁ বলে। এখন তো এই বিষয়টা ধরেন আপনি যেভাবে বললেন, আমরা তো দেখেছি যে বিশেষ কমিটিতে আসলে বিরোধী দলের সদস্যরাও ছিলেন। তো তারপরে আসলে না, এই এখন মানে এই সিদ্ধান্তগুলো কিভাবে হলো? না, বিরোধী দল তো যেখানে আপনি ধরেন আমি যেটা বললাম প্রথমবার বলি নাই, আপনি জামাতে ইসলামী তো 5 তারিখের আগে পর্যন্ত
সংস্কারের ব্যাপারে একটা উচ্চারণ করে না, অত সংস্কার চায় না। ওরা বিএনপির সাথে বিরোধিতা করতে চায়, এনসিপি কে উইন ওভার করার জন্য, তাদের সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য এই সংস্কারের স্লোগানটাকে সে ব্যবহার করতে চায়। সে তো ঐক্যমত্য কমিশনে থাকাকালীন সময় ধরেন পিআর এর প্রশ্নে বিরোধিতা করছে, একটা বিপ্লবী অবস্থান নিয়ে বিরোধিতা করছে। তারা তো সংস্কার চায় নাই, তারা তো প্রথমে আসলে একটা বিপ্লবী রূপান্তর চাইছে, যে পুরো নতুন করে সংবিধান করবে, ৭১কে নাই করে ফেলবে। তার মানে একটা অংশ এখন যারা ধরেন, এটা যেভাবে আমি বলি যে একটা হচ্ছে যদি এটা ম্যানেজড ইলেকশন হয়, যেটা বলে ম্যানেজড ইলেকশন এবং ম্যানেজ পার্লামেন্ট যদি হয়, তাহলে তো এটা দুই দল মিলাই এগুলি জনগণের বিরুদ্ধে এই কাজটা করতেছে। এক সময় তারা ধরেন সংস্কার না, এটাকে একদম পুরোপুরি নতুন করে করতে হবে, এইভাবে ধরেন তারা যখন অবস্থান নিছে, বিএনপি তখন ৩১ দফায় যদ্দূর ছিল তার থেকেও পেছনে এসে অবস্থান নিছে, এবং তারা এটাকে একটা খেলার বিষয়ে পরিণত করছে। একটা দলের আরেকটা দলের আসলে বিজয় কে কার উপরে জয়ী হবে সেই জায়গায় পরিণত করছে। তারা তো এটাকে আসলে জনগণের স্বার্থ থেকে নিজের রাজনৈতিক অবস্থানকে বিসর্জন দিয়ে জনস্বার্থে একটা মীমাংসা করবে, ৫০ বছরের একটা ঝামেলা দূর করবে, মানুষের একটা গণতান্ত্রিক ব্যবস্থা করবে। সেই জায়গা থেকে তো সরকারি দল কিংবা বিরোধী দল কেউ এই সংস্কারের পক্ষে আসে নাই। বিএনপি সংস্কারের কাছে আসে যখন আসলে গণতন্ত্র মঞ্চের সাথে আলোচনায় আসে, দেখছে যে গণতন্ত্র মঞ্চ কোনোভাবেই বিএনপির সাথে মার্চ করবে না, যদি না তারা তাদের কেবলমাত্র খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার দেশে আসা, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। গণতন্ত্র মঞ্চ যখন বলছে যে দেশের একটা রাষ্ট্রের মৌলিক কোনো একটা সংস্কার না হলে আমরা আপনাদের সাথে যাইতে পারবো না, তখন তারা সংস্কারের গল্পটা বলছে। আর জামাত ইসলামী ৫ তারিখের পরে যখন দেখছে যে এনসিপির বাচ্চাদেরকে আসলে তাদের সাথে নিতে হলে সংস্কারের স্লোগানটাকে তাদের ব্যবহার করতে হবে, তখন এটাকে তারা ব্যবহার করছে। এখন আসলে বিশ্বাস করে না সংস্কারে। এখন এর থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে জনগণের, এই যে ধরেন আমরা বারবার প্রতারিত হয়, আমাদের জনগণ বারবার তাদেরকেই আসলে নেতৃত্ব দেয় যারা আসলে তাদের সাথে একদম ধরেন আমাদের ৬৯ আর ৭১ থেকে শুরু করে ২৪ পর্যন্ত প্রতিবার এখানকার মানুষ রক্ত দিয়ে বিজয় আনছে, এবং প্রতিবার এই বিজয় কয়েকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মানে কি করে যে আসলে ব্যাহাত করছে, তাদের স্বার্থে কাজে লাগাইছে। জনগণকে এই রাজনৈতিক নেতৃত্বেরও সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে, রাজনীতির সংস্কার লাগবে, এবং এই নেতৃত্ব সম্পর্কে তাদের স্পষ্ট হইতে হবে। ভবিষ্যতে এই সংস্কার যদি করতে হয় তাহলে তার সাথে সংগতিপূর্ণ রাজনৈতিক সংগঠন তাদের গড়ে তুলতে হবে, এবং সেই রকম সংগঠন নিয়েই তাদের আসলে এগুলি বাস্তবায়ন করতে হবে। এর বাইরে জনগণ সক্রিয় হওয়া ছাড়া এবং জনগণের এগুলি বাস্তবায়ন করার মতো নেতৃত্বকে চুজ করা ছাড়া এটা তো অন্য কোনো পথে হবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।